Assalamu alaikum and good day dear students. Welcome to my online class. অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করব। ইনস্টিটিউশনস ফর বিজনেস হেল্প, ইনস্টিটিউশনস ফর প্রমোশন অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায় উন্নয়ন সহায়ক প্রতিষ্ঠানসমূহ। একজন উদ্যোক্তা যখন ব্যবসা শুরু করে তার ব্যবসাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন হয়। সেটা যেটা বলছিলাম, একজন উদ্যোক্তা যখন ব্যবসা শুরু করে তখন তার ব্যবসাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন হয়। সেই সহযোগিতা সে পার্সোনালি তো অনেক রিকোয়ারমেন্ট জোগাড় করার চেষ্টা করে, প্রাতিষ্ঠানিকভাবেও তার অনেক ধরনের সহযোগিতা প্রয়োজন হয়। তো আজকের এই চ্যাপ্টারে আমরা দেখব যে কোন ধরনের প্রাতিষ্ঠানিক সহযোগিতাগুলো উদ্যোক্তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে সহায়তা করে। তোমরা জানো ব্যবসার ডেফিনেশন কি? একজন উদ্যোক্তা মুনাফা অর্জনের জন্য যে সমস্ত বৈধ কার্যাবলী গুলো করে তাকে আমরা কি বলতে পারি? ব্যবসা বলতে পারি। তো ব্যবসার ক্ষেত্রে একজন উদ্যোক্তাকে কি করতে হয়? নানা রকমের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। আর এই প্রতিকূলতাগুলো মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট, অর্থাৎ সাপোর্ট হচ্ছে উদ্যোক্তার ফ্যামিলি সাপোর্ট করতে পারে, ফ্রেন্ড সাপোর্ট করতে পারে, এরপরেও তাকে সামাজিকভাবে, এরপরে সরকার বিভিন্ন রকম পলিসির মাধ্যমে তাকে কি করতে পারে? সাপোর্ট করতে পারে, তার ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করতে পারে। সেই রকমই একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সহায়তা, অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানও তাকে তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতে পারে। তাহলে আজকে আমরা দেখব যে সেই ব্যবসা উন্নয়নে সহযোগী প্রতিষ্ঠানসমূহ। এই ক্ষেত্রে তোমাদেরকে একটা সুন্দর গল্পের মাধ্যমে শুরু করি, তাহলে বিষয়টা আরো ক্লারিফাই হবে। ধরো আমরা ব্যবসা করতে চাচ্ছি বা তোমরা কোনো বিজনেস করতে চাচ্ছ। তো তোমরা বিজনেস করতে চাইলে কি বিজনেস করা যেতে পারে? একটা আইডিয়া। হ্যাঁ, ধরো আমরা জামদানি নিয়ে ব্যবসা করতে পারি। আমরা বাংলাদেশকে জামদানি আমাদের যে ডোমেস্টিক নিডস আছে সেগুলো সার্ভ করে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি ইন্টারন্যাশনালিও এটাকে কি করতে পারি? এক্সপোর্ট করতে পারি। এছাড়া আরেকটা হতে পারে পাটের ব্যাগ ইকো ফ্রেন্ডলি। পলিথিন যেখানে আমাদের অনেক ক্ষতি করছে, সেখানে পাটের ব্যাগ কি পরিবেশের জন্য পরিবেশ ফ্রেন্ডলি এবং হচ্ছে পরিবেশের কোনো ক্ষতিই করে না। তো সেই ক্ষেত্রে আমরা পাটের ব্যাগ তৈরি করতে চাই আর জামদানি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বিজনেসের টাইপস গুলো দেখো। ইন্ডাস্ট্রির হেল্প নিতে হবে, যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং কোনো পণ্য কিভাবে আসে? শিল্পের মাধ্যমে আসে। পণ্য উৎপাদনের বাহন কি? শিল্প। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? পণ্য উৎপাদন করতে হবে। শিল্পের মাধ্যমে আমরা পণ্য উৎপাদন করে নিয়ে আসলাম। আচ্ছা, উৎপাদিত পণ্য এখন আলটিমেট এইম হচ্ছে মুনাফা অর্জন, অর্থাৎ উদ্যোক্তা কি করতে চাচ্ছে? মুনাফা অর্জন করতে চাচ্ছে। সেই পণ্য ভোক্তাকে পৌঁছে দিয়ে মুনাফা অর্জন করতে চাচ্ছে। আর এই মুনাফা অর্জনের জন্য ডিস্ট্রিবিউশন চ্যানেল সেটা হচ্ছে বাণিজ্য, অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে আমরা কি করতে পারবো? পণ্যকে ভোক্তার কাছে পৌঁছে দিতে পারবো। আচ্ছা, বাণিজ্যের মধ্যে এখন দেখো একটা হোম ট্রেড, আমরা যদি দেশে আমাদের পণ্যকে পৌঁছে দিতে চাই তাহলে হোম ট্রেডের মাধ্যমে পৌঁছে দিতে পারি। আর যদি আমরা বিদেশে আমাদের পণ্যকে পৌঁছে দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি। ফরেন ট্রেড অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি, রি এক্সপোর্ট করতে পারি। এর পাশে দেখো এই যে আমরা হোম ট্রেড করব, ফরেন ট্রেড করব, এই যে আরেকটা পার্ট আছে কমার্সের, সেটা হচ্ছে অক্সিলারিজ টু ট্রেড। অর্থাৎ এইগুলো করতে গেলে কি করতে হবে? বিভিন্ন সহায়ক কার্যাবলী সম্পাদন করতে হয়। সে ধরো আমি পণ্য উৎপাদন করব, যেটা শিল্পের মাধ্যমে বললাম শিল্প উৎপাদনের বাহন। শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্যই আমরা কি করব? কনজিউমারের কাছে পৌঁছে দিব। তাহলে সেই পৌঁছে দেওয়ার জন্য আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এখন দেখো অন্য তিনটা উপাদান তোমার সবগুলো উপাদানই হচ্ছে
প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্যাপিটালের উপর নির্ভরশীল। অর্থাৎ ক্যাপিটাল না হলে আমরা ল্যান্ডও অ্যাচিভ করতে পারবো না, লেবারও হবে না, আর আমাদের অর্গানাইজেশনও হবে না। আরেকটা ফ্যাক্টর যদি বলি টেকনোলজি, সেটাও আমরা সেট আপ করতে পারবো না। সো ফার্স্ট আমাদের কি করতে হবে? ক্যাপিটাল কালেক্ট করতে হবে। উদ্যোক্তা প্রথমে কি করে? নিজের নিজস্ব ক্যাপিটাল, অর্থাৎ কি স্ব অর্থায়ন, নিজের অর্থ প্রথমে ব্যবসায় ইনভেস্ট করে। কিন্তু এই সীমিত অর্থ ইনভেস্ট করে একটা লার্জ স্কেল বিজনেস এস্টাবলিশ করা কি সম্ভব? না, মোটেই না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ব্যাংকে লোন নিতে হবে, ঋণ নিতে হবে। ঋণ কার কাছ থেকে নিবে? উদ্যোক্তাকে ঋণ নিতে হবে। ঋণ কার কাছ থেকে নিবে? ব্যাংকের কাছ থেকে নিবে। ব্যাংক উদ্যোক্তাকে ঋণ দিবে। ব্যাংক একটা প্রতিষ্ঠান, দেখো ব্যাংক একটা প্রতিষ্ঠান উদ্যোক্তাকে সহযোগিতা করার জন্য চলে এলো। তো আমরা অলরেডি যেটা আমরা পড়ছিলাম, ইনস্টিটিউশন ফর প্রমোশন অফ বিজনেস ব্যবসা উন্নয়নের যে প্রতিষ্ঠানগুলো, দেখো ব্যাংক অলরেডি উদ্যোক্তাকে হেল্প করতে চলে এসছে। এরপরে দেখো তার পণ্যের যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলো নিরসন করার জন্য তাকে কি করতে হবে? সে কি করতে পারে? আরেকটা হেল্প নিতে পারে। ঝুঁকি মিনিমাইজ করার জন্য আমরা কি করি? সাধারণত ইন্স্যুরেন্স করি, অর্থাৎ বীমা করতে পারি। তাহলে এই দেখো বীমা কোম্পানিগুলো, বীমা প্রতিষ্ঠানগুলো কি করছে? উদ্যোক্তাকে সহযোগিতা করার জন্য চলে আসছে। এই যে প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বীমা, এরপরে ধরো ব্যাংক বীমার মাধ্যমে আমি পণ্য উৎপাদন করলাম, উৎপাদন করে করে যদি এইটা আমার ওয়্যার হাউসে গুদামে রেখে দেই, তাহলে কি প্রফিট হবে? আমরা ব্যবসাকে আমাদের যে মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে শুরু করেছি, সেই মুনাফা অর্জন কি আদৌ সম্ভব হবে? না। এই ক্ষেত্রে কি করতে হবে? বাজারজাতকরণ করতে হবে। অর্থাৎ আমাদের কি করতে হবে? অ্যাডভার্টাইজিং করতে হবে। অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে দেখো বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং ফার্ম। তো এই দেখো যে একে একে ইনস্টিটিউট গুলো কি করতে কি অর্থাৎ উদ্যোক্তাকে সহযোগিতা করার জন্য ব্যাংক চলে আসলো, ইন্স্যুরেন্স চলে আসলো, এরপরে অ্যাডভার্টাইজিং ফার্ম চলে আসলো। তাহলে আজকের ক্লাসে আমরা দেখবো যে আর অন্যান্য কোন প্রতিষ্ঠান আছে যারা ব্যবসায়ীকে সহযোগিতা করার জন্য চলে আসে। স্লাইডে আমি সাজিয়ে রেখেছি, চলো আমরা একবার দেখে আসি। তো স্লাইডে আমরা দেখো আমাদের কোর্স এবং কোর্স টপিক, আর তোমাদের বিবিএ অনার্স প্রথম বর্ষ, নাম, ডেজিগনেশন, আর আমাদের কলেজ পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। তো দেখো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা ইনস্টিটিউশন গুলো যেটা দেখি, এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি মেইনলি। একটা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন, দেন সেকেন্ড যেটা হচ্ছে গভর্নমেন্ট প্যাট্রোনাইজ ইনস্টিটিউশন গুলো রয়েছে, আর থার্ড যে ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলো হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউশন। এইটা ন্যাচারের দিক থেকে ভাগ করতে পারি। তো দেখো এই যে একজন ভদ্রলোক পড়ে গেছে, তাকে সহযোগিতা করার জন্য আরেকজন আরেকজন কি করছে? হেল্প করছে। তো এইটাই বেসিকলি হয়। তো দেন আমরা যেটা বললাম, ফার্স্ট হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন, সেকেন্ড গভর্নমেন্ট প্যাট্রোনাইজ ইনস্টিটিউশন, এরপরে হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউশন। ওকে, দেন হচ্ছে আমরা ফার্স্ট যে যারা চেষ্টা করে, প্রাইভেট ইনস্টিটিউশন গুলো কারা চেষ্টা করে, তাদের ক্ষেত্রে আমরা দেখি প্রাইভেট ইনস্টিটিউশন গুলোর মধ্যে যারা চেষ্টা করে তাদের মধ্যে প্রথমেই আছে হচ্ছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ বণিক সভা। বণিক সভা নিজেদের সুবিধা আদায়ের জন্য একত্রিত হয়ে একটা সভা, এটা সম্পর্কে আমরা পরে জানবো। একত্রিত হয়ে কি করে? নিজেদের সুবিধাগুলো
আদায় করে নেয় এবং হচ্ছে ব্যবসা বাণিজ্য সহায়ক কার্যক্রম পরিচালনা করে। এরপরের যেই ইনস্টিটিউটটা আছে সেটা হচ্ছে, তো দেন আমরা যেটা পেনটা নিয়ে নিই। দেন আমরা পড়লাম হচ্ছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরপরের পয়েন্টটা দেখা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে যেটা হয় যে ব্যবসায়ী যখন ক্যাপিটাল ক্রাইসিসে পড়ে, অর্থাৎ তার যখন মূলধন দরকার, সে ব্যাংক থেকে মূলধন নিতে পারে। আরেকটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে অর্থাৎ পাবলিক, অর্থাৎ মাস পিপল থেকে অর্থ নিয়ে বা অর্থ নিতে ব্যবসায়ীর কাছে ব্যবসায়ীকে সহযোগিতা করে, অর্থাৎ আইপিও হচ্ছে আই, লেখাটা তো কষ্ট, আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে কি করে ব্যবসায়ী কি করতে পারে, তা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ প্রাথমিক শেয়ারের মাধ্যমে এটা ক্যাপিটাল সংগ্রহ করতে পারে। এবং হচ্ছে এখানে বিভিন্ন লিস্টেড কোম্পানিগুলো তাদের শেয়ার কেনাবেচা করে। এই শেয়ার কেনাবেচা করে আরেকটা হচ্ছে তুমি আমিও লাভবান হতে পারি, অর্থাৎ মাস পিপলও লাভবান হতে পারে। অর্থাৎ জনগণের যে টাকা আছে তারা যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, তো সেক্ষেত্রে যেটা হয় তারা ব্যবসায়ীদের ডিভিডেন্ড অর্থাৎ লভ্যাংশ পায়। দেন হচ্ছে ট্রেড অ্যাসোসিয়েশন। বিভিন্ন বিভিন্ন ট্রেড অর্থাৎ ব্যবসায়ীরা একত্রিত হয়ে একটা অ্যাসোসিয়েশন করে। এটা হচ্ছে নিজেদের সুবিধা অ্যাচিভ করার জন্য, অর্থাৎ নিজেদের সুবিধাগুলো অ্যাভেলেবেল করার জন্য। আচ্ছা, দেন হচ্ছে ট্রেড অ্যাসোসিয়েশন আমরা পড়লাম। দেন হচ্ছে আমরা পড়বো হচ্ছে মার্কেট অথরিটি। মার্কেট অথরিটি এখন এখন বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্স মার্কেট গড়ে উঠছে। তো আমাদের দেশে অ্যাজ ওয়েল অ্যাজ বাইরে তো আগে থেকেই ছিল। তো যেমন ধরো যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি। তো এই এই যে মার্কেট, এগুলো পণ্যের প্রচারে, অর্থাৎ ব্যবসায়ী যেই পণ্য উৎপাদন করছে সেগুলোর প্রচারে অনেক বড় ভূমিকা রাখছে। এবং হচ্ছে তারা পণ্য প্রদর্শনেও ভূমিকা রাখছে, অর্থাৎ আমি আমার ওইখানে প্রোডাক্ট গুলো ডিসপ্লে করতে পারি, বা আমাদের তোমরা যে প্রোডাক্ট গুলো তৈরি করবে সেগুলো ডিসপ্লে করতে পারো। এটাও একটা বিশাল হেল্প। এখন ব্যবসায়ী তো একটা মার্কেট তৈরি করা, তো এটা হচ্ছে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট, এটা তো পসিবল না। এরপর অ্যানাদার যেটা হচ্ছে ফেয়ার এন্ড এক্সিবিশনস। ফেয়ার এন্ড এক্সিবিশনস হচ্ছে এটা পণ্য প্রচারে সহায়ক। যেমন ধরো আমাদের দেশে যেটা হয় যে বাণিজ্য মেলা হয়। তো বাণিজ্য মেলা হলে, তো সেই বাণিজ্য মেলায় যেটা হয় যে আমরা আমাদের নিজস্ব পণ্যগুলো তো বিক্রি করি, পাশাপাশি অন্যান্য দেশ থেকেও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য আমাদের দেশে মার্কেট তৈরি করার জন্য চলে আসে। তো এইটা তো ধরো আমাদের দেশে আমরা বাণিজ্য মেলা করছি, জানুয়ারি মাসে করছি। তো এখানে মজার একটা ব্যাপার আছে। এখানে মজার যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ঢাকায় বাণিজ্য মেলা হচ্ছে জানুয়ারি মাসে। এইভাবে আমরা যদি ডোমেস্টিক চিন্তা করি, তো সেই ক্ষেত্রে ঢাকায় হলো, চিটাগাঙে হতে পারে, রাজশাহীতে হতে পারে। তো এইভাবে রোটেশন করে কিন্তু বাণিজ্য মেলাগুলো হচ্ছে। তো বাণিজ্য মেলাগুলো হলে প্রোডাক্টগুলো ডিসপ্লে হওয়ার, প্রোডাক্টগুলো অর্থাৎ যারা কনজিউমার তাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দেয়া যাচ্ছে। তো এইভাবে কিন্তু সারা বছর ব্যাপী মেলা হয়। এক তো হচ্ছে দেশে হচ্ছে, এভাবে কিন্তু গ্লোবালি হয়, জার্মানে হয়, ইউএসএ তে হয়, চায়নায় হয়, ক্যান্টন ফেয়ার। এইভাবে যে ফেয়ার গুলো হয়, এখানেও কি করতে পারি, আমাদের পণ্য প্রদর্শন করে যেটা হচ্ছে যে আমাদের কনজিউমারকে ইনফর্ম করতে পারি আমরা এই ধরনের পণ্যগুলো তৈরি করছি। ফেয়ার এন্ড এক্সিবিশনস। এরপরে হচ্ছে ট্রেড ডেলিগেটস এন্ড মিশন। বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিনিধি অর্থাৎ ব্যবসায়ী প্রতিনিধি বিভিন্ন দেশ ট্রাভেল করতে যেতে পারে, অথবাও হতে পারে কোনো পারপাজের জন্য, বিজনেস পারপাজই স্পেশালি যেতে পারে আমাদের পণ্যগুলো ওরিয়েন্টেশন করার জন্য, অর্থাৎ বাইরের মার্কেটে আমাদের পণ্যগুলো
একটা পরিচিতি করাবার জন্য। এরপরের যেই পয়েন্টটা আমি এটা আগেই বলেছি, ব্যাংক ব্যাংক কি করে, ক্যাপিটাল প্রোভাইড করে। শুধু এখানে ব্যাংক শুধু ক্যাপিটাল প্রোভাইড করে ঠিক তা না, ব্যাংক ক্যাপিটাল প্রোভাইড করার সাথে 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 সেই ক্যাপিটালকে ইউটিলাইজ করার জন্য বিভিন্ন পরামর্শও দিয়ে থাকে। এইটা এইটা একটা ভালো পদক্ষেপ এবং হচ্ছে খুব সুন্দর একটা প্রসেস। এটা ব্যাংক বেসিক্যালি নিজের স্বার্থেই দেয়, কারণ যেই লোনটা দিয়েছে এটা যদি সঠিকভাবে ব্যবহার না করে তাহলে সে তার ঋণ ফিরে পাবে না, তো সেটা একটা প্রবলেম। তো সেক্ষেত্রে ব্যাংক যদি কিছু গাইডলাইন দেয়, পলিসি বা প্রসিডিউর বলে দেয়, আর ব্যবসায়ী সেভাবে যদি প্রফিট করতে পারে, ব্যাংক সহজেই কি করবে, যেই লোনটা পেয়েছিল সেটা ফেরত পাবে। এরপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো হচ্ছে ব্যবসায়ের যে রিস্ক, বিজনেসে বিভিন্ন ধরনের রিস্ক থাকতে পারে, লাইক হচ্ছে যে পণ্য নষ্ট হয়ে যেতে পারে, আগুন লেগে যেতে পারে, অর্থাৎ কনসাইনমেন্ট যেটা আসছিল সেটা ডুবে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো বেসিক্যালি নানা রকম আনসার্টিনিটি নিয়েই, অনিশ্চয়তা নিয়েই হচ্ছে ব্যবসা। তো সেই অনিশ্চয়তা তো সরিয়ে দেওয়া যাবে না বা অপসারণ করা যাবে না, সেটা যেটা হচ্ছে যে এটাকে মিনিমাইজ করা যেতে পারে, কমানো যেতে পারে। এই কমানোর ক্ষেত্রে যেটা কি, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আমাদের হেল্প করে। বীমার মাধ্যমে আমরা কি করতে পারি, এই হেল্পটা পেতে পারি। আর এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং ফার্ম। অর্থাৎ অ্যাডভার্টাইজিং ফার্ম যেটা করে সেটা হচ্ছে পণ্যকে, অর্থাৎ পণ্যকে ভোক্তার কাছে, কনজিউমারের কাছে পৌঁছিয়ে দেয়। পণ্য অর্থাৎ অ্যাডভার্টাইজিং ফার্মের মাধ্যমে বিজ্ঞাপনী সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কি করে, শুধু তাদের কাজই হচ্ছে উদ্যোক্তারা যেই পণ্য তৈরি করবে সেই পণ্য ভোক্তার কাছে, সেই পণ্যের পরিচয় ভোক্তার কাছে সুন্দরভাবে উপস্থাপন করা, যাতে ভোক্তা সেই পণ্য তার নিডস অনুযায়ী নিতে আগ্রহী হয়, আর নিডস না থাকলেও নিতে আগ্রহী হয়। বেসিক্যালি নিড ক্রিয়েট করা। অ্যাডভার্টাইজিং ফার্ম কি করে, ভোক্তার মধ্যে নিড ক্রিয়েট করে, যে তোমার বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ফিচার গুলো আছে, এটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারলে যেটা হয় যে সবাই তখন আমরা বা কনজিউমাররা মনে করে যে এই পণ্যটা তো আসলেই দরকার, তখন তারা এই পণ্যটা মার্কেট থেকে পারচেস করে। দেন অ্যানাদার সেগমেন্ট যেটা হচ্ছে যে গভর্নমেন্ট প্যাট্রোনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতায় কিছু প্রতিষ্ঠান আছে যারা ব্যবসায়ীদেরকে সহযোগিতা করে। তার মধ্যে ফার্স্ট দেখা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করে। ফার্স্ট হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক কি করে, মুদ্রানীতি প্রণয়ন করে, অর্থাৎ মানি মার্কেটকে ঠিক রাখে, যাতে ব্যবসায়ী কি করতে পারে, সঠিকভাবে তার বিজনেস পরিচালনা করতে পারে। হঠাৎ করে যদি টাকার দাম, মূল্যমান উঠানামা করে, এক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের সমস্যা হবে। আর এরপরে যদি টাকার দাম অনেক কমে যায়, বেড়ে যায়, এইগুলো বেসিক্যালি কি বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে। এরপরে ধরো প্রাইভেট ব্যাংকগুলো যে অর্থাৎ উদ্যোক্তারা প্রাইভেট ব্যাংক থেকে লোন নিবে, এখন যদি লোনের হার ওদের উপরে ছেড়ে দেয়, তাহলে তো লোনের ইন্টারেস্ট রেট ওরা বাড়াতে বাড়াতে দেখা গেছে উদ্যোক্তা ঋণই পাবে না, তাহলে তার প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। তাহলে এই যে কমার্শিয়াল ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংকগুলো যারা উদ্যোক্তাদের সাথে কাজ করবে, ডিরেক্টলি কাজ করবে, তাদেরকে অপারেট করার জন্য সর্বোচ্চ অথরিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তাদেরকে নির্দেশনা দিয়ে দেয়, এবং সেই নির্দেশনা কি, যাতে ব্যবসায়ীরা সঠিকভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে। এরপরে হচ্ছে বিশেষায়িত ব্যাংক, কৃষি ব্যাংক বা বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তো সেই ক্ষেত্রে কৃষকরা যাতে সহজে ঋণ পায়, এই জন্য একেবারে বিশেষায়িত একটা ব্যাংক করে দেয়া আছে। অর্থাৎ ইন্ডাস্ট্রির মধ্যে একটা পার্ট হচ্ছে জিনেটিক ইন্ডাস্ট্রি, প্রজনন শিল্প। প্রজনন শিল্প মেইনলি হচ্ছে কৃষি ভিত্তিক। তাহলে আমাদের দেশটাও কৃষি ভিত্তিক, তো সেই ক্ষেত্রে প্রজনন শিল্প অর্থাৎ বিভিন্ন ধরনের লাইক হচ্ছে হ্যাচারি হতে পারে বা বিভিন্ন ফার্ম হতে পারে, তারা যেন সঠিকভাবে বিজনেস অপারেট করতে পারে, সেই ক্ষেত্রে কৃষি ব্যাংক খুব ডিরেক্টলি কৃষকদের সাথে সহযোগিতা করে। এরপরে হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বেসিক্যালি
2009 এর আগে ছিল না, 2009 এর আগে দুইটা ব্যাংক ছিল, বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ শিল্প ব্যাংক এবং হচ্ছে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। এই দুইটা ব্যাংক একত্রিত করে মার্চ করে 2009 সালে কি করা হয়, বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড করা হয় এবং এইটাও ব্যবসায়ীদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে থাকে। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এরাও কি করে, যারা উদ্যোক্তা আছে তাদেরকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন ফিনান্সিয়াল এবং হচ্ছে অ্যাডভাইজিং সহযোগিতা দিয়ে থাকে। এরপরে যেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, লাস্ট অর্থনৈতিক সমীক্ষা অর্থাৎ 2019 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 59। এরপরে আরো 3টা ব্যাংক অ্যাপ্রুভাল পেয়েছে, অর্থাৎ 59টা ব্যাংক, আরো 3টা ব্যাংক অ্যাপ্রুভাল পাওয়া, টোটাল তাহলে 62টা হবে। তো এই এরা কি করতেছে, আমাদেরকে উদ্যোক্তাদেরকে হেল্প করতেছে কমার্শিয়াল ব্যাংক। এরপরে যেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু এখন আরেকটা চমৎকার কাজ করে, সেটা হচ্ছে এসএমইর মাধ্যমে লোন দেয়। এসএমইর মাধ্যমে অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ীরাও কমার্শিয়াল ব্যাংক থেকে সহযোগিতা পাচ্ছে। আর ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে আরেকটা প্রতিষ্ঠান ডিরেক্টলি কাজ করে, এটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি, অর্থাৎ এক মালিকানা যেসব ব্যবসা রয়েছে তাদের ক্ষেত্রে যেমন কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নিতে গেলে কমার্শিয়াল ব্যাংকে অনেক পেপার ওয়ার্ক করতে হয়, অনেক ফর্মালিটিস আছে। তো ইজিলি ওরা লোন পাওয়ার ক্ষেত্রে একটা মাধ্যম হিসাবে, একটা প্রতিষ্ঠান হিসাবে কাজ করে কোঅপারেটিভ সোসাইটিস গুলো। একদম মিনিমাম ফর্মালিটিসে কি করে এক মালিকানা ব্যবসায়, অর্থাৎ ব্যবসা করতে করতে তাদের কিন্তু একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, ফিক্সড অ্যাসেট বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ তাদের নৈমিত্তিক একটা কাজকে দৈনিক একটা কাজ করতে গিয়ে প্রবলেম, কিছু টাকা দরকার। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যাংকের ফর্মালিটিস পারফর্ম করে টাকা নেওয়া একটু কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে কোঅপারেটিভ সোসাইটি গুলো হেল্প করে, এই হেল্পটা করে তারা। এরপরের যে প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ রোডস ট্রান্সপোর্ট কর্পোরেশন। এরা হচ্ছে পণ্য পরিবহন একটা পণ্য আমরা উৎপাদন করব। পণ্য বেসিক্যালি উৎপাদন হয় কোথায়, ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি হচ্ছে পণ্য উৎপাদন কেন্দ্র, কিন্তু এই পণ্য উৎপাদিত হয়েছে কাদের জন্য, কনজিউমারদের জন্য। তাহলে এই পণ্য কোথায় কনজিউমারদের কাছে পৌঁছাতে হবে কনজিউমারদের কাছে। তাহলে এই পণ্য পৌঁছানোর মাধ্যমে কিভাবে পৌঁছাবো আমরা, ট্রান্সপোর্টের মাধ্যমে। ট্রান্সপোর্ট বা পরিবহন হচ্ছে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে আনা নেয়া করতে সহযোগিতা করে। এটা কমার্সের গুরুত্বপূর্ণ একটা পার্ট। এরপরে হচ্ছে বাংলাদেশ বিমানও হচ্ছে পরিবহনেরই অংশ আমরা বলতে পারি। এইটা হচ্ছে যে এক্ষেত্রে কার্গো বিমানগুলো আমরা যেটা করতে পারি যে কৃষি ভিত্তিক পণ্য, যেমন শাকসবজি, চিংড়ি মাছ আমরা এক্সপোর্ট করি। তো এই যেগুলো মানে পচে যেতে পারে, রোটেন গুডস, তো এই গুডস গুলো কি করতে পারি, তো আমরা কার্গো বিমানে করে ডেলিভারি করতে পারি। এইগুলো যদি আমরা শিপে পাঠাই আর 1 সপ্তাহ লাগে, তো সেই ক্ষেত্রে তো পণ্য কোনো কিছুই থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তাহলে কি কার্গো বিমানে কি করতে পারি, আমাদের যে অ্যাগ্রোবেস প্রোডাক্ট গুলো আছে সেগুলো কি করতে পারি, এক্সপোর্ট করতে পারি। অথবা আমাদের প্রয়োজনীয় কোনো কিছু ফলমূল আমরা কি করতে পারি, ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। এরপরে যেটা হচ্ছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন অর্থাৎ নৌ পরিবহনটা কিন্তু কস্ট ইফেক্টিভ, অর্থাৎ খুব কম কষ্টে পরিবহন করা যায় বাই রোডের চেয়ে। তো সেক্ষেত্রে আমাদের দেশের মধ্যে যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করব, আমরা হচ্ছে কস্ট মিনিমাইজ করে, যত কস্ট মিনিমাইজ করা যাবে তত কি করা যাবে, কম দামে ভোক্তাদেরকে পণ্য সরবরাহ করা যাবে এবং যারা উদ্যোক্তা আছে তারাও মুনাফা অর্জন করতে পারবে। এরপর হচ্ছে শিপিং কর্পোরেশন, মেইনলি এই শিপিং কর্পোরেশন, বাংলাদেশ রোড, বাংলাদেশ বিমান, ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন, এইগুলো শিপিং কর্পোরেশন, এগুলো ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করে।
এরপরে দেখি অন্য কি প্রতিষ্ঠানগুলো আছে। এরপরে যেটা হচ্ছে গভর্নমেন্ট প্যাট্রোনাইজ ইনস্টিটিউশনের মধ্যে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, অর্থাৎ এইটা একটা প্রতিষ্ঠান যারা কি করে, ব্যবসায় ব্যবসায় উন্নয়নে সহযোগিতা করে। এরাও কি করে, ব্যবসার উন্নয়নে সহায়তা করে। এরপরে যেটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট অনেক সময় দেখা যায় যে যেটা হয় যে কনজিউমাররা অর্থাৎ ব্যবসায়ীরা যেটা করে, ব্যবসায়ীরা কি যেটা করে যে অধিক মুনাফার জন্য তারা তারা কি করে, নিম্নমানের পণ্য ভোক্তাদের সরবরাহ করে। নিম্নমানের পণ্য যখনই সরবরাহ করে তখন এটা কিন্তু যদি কনজিউমার, যদি এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে সেটা প্রপারলি ইউজ করতে পারবে না, আর যদি খাবার প্রোডাক্ট হয় তাহলে কিন্তু হেলথ ইনজুরি হতে পারে, বিশাল হেলথ ইনজুরি হতে পারে। তাহলে যেটা হচ্ছে যে পণ্যের মান, ব্যবসায়ীরা যেই পণ্য তৈরি করছে সেটা কি যথাযথ মান সম্পন্ন করে করছে কিনা, সেটা কি আমাদের যারা কনজিউমার ওদেরকে যদি সার্ভ করা হয় তো সেক্ষেত্রে হেলথ রিস্ক কতটুকু, অথবা যদি আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে যেই পারপাস নিয়ে প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে সেই পারপাস সার্ভ করবে কিনা, এটা কি করে আমরা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট অর্থাৎ বিএসটিআই দেখে। অর্থাৎ আমরা প্রায়শই দেখি যে বিএসটিআই বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স ক্যান্সেল করে দেয়, অর্থাৎ পণ্য উৎপাদন করতে করতে বিএসটিআই নিয়মিত ওদের নিয়মিত অনুযায়ী টেস্ট করে, অর্থাৎ যখনই দেখা যায় যে পণ্য অধিক মুনাফা লাভের জন্য কনজিউমারদের কথা বিবেচনা না করে সে তার মুনাফার কথা বিবেচনা করে পণ্য উৎপাদন করছে, এবং এতে কি হেলথ রিস্ক এবং হচ্ছে বা যেই পারপাসে করছে সেই পারপাস সার্ভ হবে না, তখন কি করে পণ্য উৎপাদন ওই প্রতিষ্ঠানের লাইসেন্স ক্যান্সেল করে দেয় বিএসটিআই, তারা আর পণ্য উৎপাদন করতে পারে না। এরপরে যেটা হচ্ছে জীবন বীমা, টেকনিক্যাল সমস্যা হচ্ছে। জীবন বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশনের ক্ষেত্রে এটা হচ্ছে একমাত্র গভর্নমেন্ট প্যাট্রোনাইজ অর্গানাইজেশন যারা হচ্ছে জীবন বীমা করে থাকে। আর এটা হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন। সাধারণ বীমা কর্পোরেশন ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশি করতে হয়, অর্থাৎ এটা পণ্যের বীমা হতে পারে, জাহাজের বীমা হতে পারে, যে কোনো গাড়ির বীমা হতে পারে। এই এই ইন্স্যুরেন্সটাই, এটা যদি আমরা গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট প্যাট্রোনাইজ ইনস্টিটিউশন, অটোনোমাস বডি। আর এছাড়া মেইনলি পণ্য উৎপাদন কোথায় হয়? ফ্যাক্টরিতে হয়। পণ্য উৎপাদন ফ্যাক্টরিতে হলে পণ্য উৎপাদনের জন্য কি লাগবে? পণ্য উৎপাদনের জন্য আমাদের পানি লাগবে, বিদ্যুৎ লাগবে। তাহলে পানি এবং বিদ্যুতের ক্ষেত্রে কি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, আমরা এই বোর্ডের হেল্প নিতে পারি। এরপরে কি করতে পারি? পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এরা কি করতে পারে? বিদ্যুৎ। পাশাপাশি কি নিজস্ব জেনারেটর দিয়েও বিদ্যুৎ নিতে হয়। তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বেসিকলি হেল্প করে। আরেকটা হচ্ছে যে জুট এক্সপোর্ট কর্পোরেশন, আলাদা কর্পোরেশনে করা আছে। আমরা ফার্স্ট ক্লাসের প্রথমেই যেটা বললাম যে জুট দিয়ে আমরা একটা পণ্য তৈরি করতে চাইলাম, তাহলে এই জুট এক্সপোর্ট কর্পোরেশন আমাদেরকে হেল্প করবে আমরা কিভাবে আমাদের পণ্য উৎপাদন করতে পারি, দেশে এবং বিদেশে পৌঁছাতে পারি। এরপরে যেই পার্টটা আমরা পড়লাম হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন, অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠান সমূহ। এরপরে গভর্নমেন্ট প্যাট্রোনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ। এখন আমরা পড়বো হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান সমূহ। সরকারি প্রতিষ্ঠান সমূহের মধ্যে হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং হচ্ছে ডিরেক্টরেট, অর্থাৎ গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যারা কি করে বিজনেস প্রমোশনে
কাজ করে, যেমন আরজেএসসি, যেমন হচ্ছে এটা পেট্রোল, সরি, যেমন হচ্ছে আমরা যদি বলি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এন্ড ডিরেক্টরেট, এখানে আমরা বলতে পারি হচ্ছে আর জে এস সি, অর্থাৎ রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানি, রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানি, অর্থাৎ বিভিন্ন কোম্পানি যখন গড়ে ওঠে তখন এই রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এরা কি করে, রেজিস্ট্রেশন করে, কোম্পানিগুলোর রেজিস্ট্রেশন করে। তাহলে এইভাবে যেটা হচ্ছে যে গভর্নমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট, এরপরে যখন দেখা যায় যে বিভিন্ন রকমের এনওসি দরকার হয় বিজনেসের ক্ষেত্রে, এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ আমি একটা বিজনেস করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে যে বিজনেসটা যেই রকম হবে, লাইক যদি কেমিক্যাল হয় তাহলে পরমাণু শক্তি কমিশন, তাদের একটা এনওসি লাগবে, অর্থাৎ তাদেরকে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাকে কি করতে হবে, বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমি যে কেমিক্যাল গুলো ইম্পোর্ট করে নিয়ে আসব সেগুলো কি শুধু আমার পণ্য উৎপাদনে ব্যবহার করব নাকি অন্য কোনো পারপাস থাকে, এটা গভর্নমেন্টকে দেখতে হয়। তো সেই ক্ষেত্রে পরমাণু কমিশনের এনওসি লাগবে এবং ওদের লাইসেন্স লাগবে। এরপরে যেটা হচ্ছে গভর্নমেন্টের আরেকটা হচ্ছে যে এক্সপ্লোসিভ অথরিটি আছে, ওদের ওরা ওদের ক্ষেত্রে যখন কেমিক্যাল প্রোডাক্ট আনা হয় তখন ওরা ওদের কাছ থেকে এনওসি নিতে হয়, অর্থাৎ এই প্রোডাক্টের পারমিশন আছে কিনা আর কতটুকু পারমিশন দেওয়া আছে সেটা যথাযথভাবে করা হয়েছে কিনা। দেন ওরা গভর্নমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো এবং ডিরেক্টরেট গুলো এগুলো সার্ভ করে। আচ্ছা, দেন আমরা এইটা পড়ে ফেললাম, গভর্নমেন্ট প্যাট্রোনাইজ ইনস্টিটিউশন, এটা ডান। এরপরে যে প্রতিষ্ঠানটা আছে এরপরে হচ্ছে ডিফারেন্ট মিনিস্ট্রিজ, অর্থাৎ ফিনান্স মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, এছাড়াও রিলেটেড অনেক মিনিস্ট্রি থাকতে পারে। পণ্য বা উৎপাদনের ক্ষেত্রে আমরা যেই জাতীয় কমোডিটি সার্ভ করতে চাচ্ছি, যে জাতীয় পণ্য কনজিউমারদেরকে দিতে চাচ্ছি, সেই অনুযায়ী মিনিস্ট্রিগুলো একেবারে কি রোল, যেহেতু ব্যবসা বা বাণিজ্য মন্ত্রণালয় এবং হচ্ছে শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এরা খুব ডিরেক্টলি ইনভলভ। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের বোর্ড থাকে, আমরা টি বোর্ড, চা বোর্ড, তুলা বোর্ড, তো এইরকম বোর্ড গুলো করে দেয়া হয়। লাইক যেমন পার্টিকুলার বিজনেস যদি আমরা ডেভেলপ করতে চাই, চায়ের ক্ষেত্রে আমরা কিন্তু খুবই দেখা গেছে চা কিন্তু আমরা রপ্তানি করছি, তো সেই ক্ষেত্রে একটা বোর্ডের আন্ডারে মনিটরিং করলে কিন্তু এইটার উৎপাদনটা খুব দ্রুত সম্ভব এবং হচ্ছে আমাদের যে এক্সপোর্ট করা সেটাও সম্ভব। তাহলে এই বোর্ড করে দেওয়া হয়েছে যে এইখান থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়ে যেন আমাদের উৎপাদন ব্যাহত না হয় এবং হচ্ছে খুব দ্রুত আমরা উৎপাদনগুলো করে বিদেশে রপ্তানি করতে পারি। এরপরে হচ্ছে ন্যাশনাল ল্যাবরেটরি সেন্টার, ন্যাশনাল ল্যাবরেটরি যেমন সায়েন্স ল্যাবরেটরি, অর্থাৎ বিভিন্ন ধরনের পরীক্ষাগার, অর্থাৎ যেটা হচ্ছে অনেক সময় আমাদের যেটা হচ্ছে যে আমরা যখন এক্সপোর্ট করতে চাই তখন পণ্যের কোয়ালিটি বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল চেকআপ থাকে, যেমন এক্সপোর্ট করতে চাইলে অনেক সময় কনজিউমার আমাদেরকে রিকোয়ারমেন্ট দিতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে সরি, যেমন একটা হতে পারে হচ্ছে লিড, পণ্যের লিড আছে কিনা, লিড অর্থাৎ পণ্যে সীসা আছে কিনা, এইটা সীসা আছে কিনা এইটা কি করতে পারে, একটা টেস্টের মাধ্যমে দেখা যেতে পারে লিড আছে কিনা। তো
তো সেইটা টেস্টের ক্ষেত্রে আমরা আমাদের ন্যাশনাল ল্যাবরেটরিজ ক্ষেত্রে টেস্ট করে নিতে পারি, অথবা বিভিন্ন টেস্টিং ক্রাইটেরিয়া থাকে। তো এটা অনেক সময় দেখা যায় যে যারা আমরা যখন এক্সপোর্ট করতে চাই তখন বায়াররা আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। দেন হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে গভর্নমেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ডিরেক্টরেট দেখলাম, এরপরে মিনিস্ট্রিজ দেখলাম, এরপরে হচ্ছে ডিফারেন্ট বোর্ড দেখলাম, দেন হচ্ছে ন্যাশনাল ল্যাবরেটরিজ, এরপর হচ্ছে গভর্নমেন্ট কমার্স লাইব্রেরি অ্যান্ড মিউজিয়াম। মিউজিয়ামের ক্ষেত্রে যেটা হচ্ছে লাইব্রেরি মশলা গবেষণা কেন্দ্র। মশলা গবেষণা কেন্দ্র হচ্ছে বগুড়ার শিবগঞ্জে একটা মশলা গবেষণা কেন্দ্র। তো মশলা গবেষণা কেন্দ্র যে আমাদের দেশে আমরা অনেক মশলাই উৎপাদন করি, তো সেটা এক্সপোর্টের জন্য স্পেশালি একটা গবেষণা কেন্দ্র করা হয়েছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো কি করে, হেল্প করে বিভিন্ন। গভর্নমেন্ট কোঅপারেটিভ ডিরেক্টর, সমবায় অধিদপ্তর বা বাংলাদেশের সমবায়গুলোকে পরিচালনা করে। আরেকটা হচ্ছে কনসুলেট, অর্থাৎ দূত, বিভিন্ন অর্থাৎ এটা যদি বিভিন্ন বাণিজ্য দূত, লাইক দূতের মাধ্যমে যেটা করতে পারে যে আমরা যখন এক্সপোর্ট ইম্পোর্ট করি আমাদের দেশে বিভিন্ন ধরনের দূতাবাস আছে। তো যখন আমরা কোনো দেশে এক্সপোর্ট করব তখন তাদের কাছ থেকে যদি এটা রিকোয়ার্ড হয় তখন একটা তাদেরকে ইনফর্ম করতে হয় এবং হচ্ছে কিছু ফর্মালিটিস পারফর্ম করতে হয়, অথবা তারা কি করে তাদের দেশের পণ্য আমাদের দেশে প্রচারের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। মেইনলি কনসুলেট গুলো তো দেশের স্বার্থে কাজ করে, বিজনেসও কিন্তু দেশের একটা খুব বড় স্বার্থ। কাজেই আমাদের দেশের কনসুলেট বিভিন্ন দেশে আছে, অথবা অথবা তারাও হেল্প করে, অথবা যেটা হতে পারে যে বাণিজ্য দূত আলাদা করে পাঠানো যেতে পারে ব্যবসা ইনহ্যান্সমেন্টের জন্য, অর্থাৎ ব্যবসা বাড়ানোর জন্য, ব্যবসার পণ্যের বাজার সৃষ্টি করার জন্য। দেন হচ্ছে আজকে আমরা আর পড়তে পারবো, আজকে এই পর্যন্তই থাক। দেন হচ্ছে আমরা যেটা জানলাম প্রাইভেট ইনস্টিটিউশন সম্পর্কে জানলাম, গভর্নমেন্ট প্যাট্রোনাইজ ইনস্টিটিউশন সম্পর্কে জানলাম, এরপরে গভর্নমেন্ট ইনস্টিটিউশন সম্পর্কে জানলাম। এই তিনটা সম্পর্কে মেইনলি আজকে আমরা প্রাথমিক আলোচনা করলাম। এইখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমাদেরকে ডিটেল, যেগুলো হচ্ছে আমাদের খুব দরকারি, সেগুলো আমরা ডিটেল পরবর্তী ক্লাসে জানাবো। তো থ্যাংক ইউ, thanks for your patience and that's all for the time being. ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আর বাই দ্য ওয়ে ঈদের আগাম শুভেচ্ছা, তোমাদের সবাইকে ঈদুল আজহার পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা। ভালো থাকো।